দেশে এসির বাজারের 2/3 দেশীয় ব্র্যান্ডগুলোর দখলে। বছরে গড়ে 7 লাখ এসি বিক্রি হয়। ফ্রিজের বাজারেও দেশি প্রতিষ্ঠানের অবস্থান শক্তিশালী। তবে নতুন বাজেটে এসি ও ফ্রিজের ওপর বাড়তে পারে ভ্যাট। একইভাবে প্লাস্টিক পণ্যে বাড়তি কর আরোপ করা হচ্ছে। এতে এসব পণ্যের দামও বাড়বে। ব্যবসায়ীরা বলছেন, ভ্যাট বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে এই খাতে। বিক্রি কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল 9টার বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যার শঙ্কা। বিপদসীমার ওপর বইতে পারে 10 নদীর পানি। ডিসেম্বরে না হলে আর নির্বাচন হবে না, শঙ্কা মির্জা আব্বাসের। প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপির দ্বিমত। দর কষাকষিতে জমজমাট সারা দেশের কোরবানির পশুর হাট। দাম নিয়ে এবছর মিশ্র প্রতিক্রিয়া। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, দক্ষিণের ঈদ যাত্রায় দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে প্রস্তুত 17 ফেরি ও 20টি লঞ্চ। নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী। শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম সিলেট বিভাগে স্বল্প মেয়াদে বন্যার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দুই বিভাগে 10 নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেনী, বান্দরবান, চট্টগ্রামের সাঙ্গু, মাতামুহুরী, হালদা নদী। এছাড়াও সিলেট বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, খোয়াই নদী বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। আবহাওয়া অফিস বলছে, 1 জুন থেকে বৃষ্টির প্রভাব কমে যাবে। স্থল নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে, তবে এর প্রভাব পিছু ছাড়ছে না। শুক্রবারও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গেল 2 দিনে ঢাকা বিভাগে 190 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের পূর্বাঞ্চলে পরিস্থিতি বেশ নাজুক। নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান, চাঁদপুরে অতি ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলেও অতি ভারী বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগে ভারী বৃষ্টি থাকবে 1 জুন পর্যন্ত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় 6টা ডিভিশনে আছে, খুলনা, রাজশাহী বাদ দিয়ে। ওই 6টা ডিভিশনে প্রচুর পরিমাণে বৃষ্টি পেতে পারি আমরা আজকে, কালকে বা পরশু দিন 1 তারিখ পর্যন্ত। তবে 2 তারিখের কাছাকাছি গিয়ে বৃষ্টির প্রবণতা অনেকটা কমে আসতে পারে। তার মধ্যে সবচেয়ে পরিমাণ কম হতে পারে রাজশাহী এবং খুলনা ডিভিশনের পরিমাণটা একটু কম হতে পারে অন্যান্য ডিভিশনের তুলনায়। ভারী বৃষ্টির প্রভাবে বাড়ছে ফেনী জেলার মুহুরী নদীর পানি, সাথে সাঙ্গু, মাতামুহুরীর পানি শনিবার পর্যন্ত বাড়বে। আবার সিলেট বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী, মনুক, খোয়াই নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে এই এলাকায় বন্যা দীর্ঘ হবে না। আকস্মিক বন্যাপ্রবণ, এখানে পানি খুব দ্রুত আসে। তো সেই ফলে এবং আবার অনেক সময় আবার পরবর্তীতে দ্রুত নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো পরবর্তীতে 2 জুন পরবর্তী সময়ে পানি দ্রুত নেমে যাওয়ার একটা পরিস্থিতি আছে। এবং ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যেটি আগামী 24 ঘন্টায় আরও দুর্বল হয়ে পরবর্তীতে বিলীন হয়ে যেতে পারে। তাই এর ফলে বলা যেতে পারে যে আমাদের পরবর্তীতে নদ-নদীর পানি হ্রাস পাওয়ার একটা অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ভারী বৃষ্টি কমলে পাহাড় ধসের সংখ্যা বাড়ে। তাই কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমি বায়ুর প্রভাবে খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের সংখ্যায় 3,500 পরিবার। শুক্রবার রাতেও জেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ অব্যাহত ছিল। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। খাগড়াছড়ি সদরের শালবন, কলাবাগান, সবুজবাগ, কুমিল্লা টিলা, মোহাম্মদপুর সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় ধসের সংখ্যা থাকায় সচেতনতামূলক মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা করেছে উপজেলা প্রশাসন। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানায় প্রশাসন। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় মাইনী ও চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে রাজধানীর কালশী বালুরমাঠ বস্তিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোমর সমান পানিতে তলিয়ে গেছে বাসস্থান। বহু মানুষ আশ্রয় নিয়েছে কালশী ফ্লাইওভারের নিচে। অনেকটা অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। দুর্যোগকালীন মানবিক সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তারা। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। শুক্রবার সকালটা কোনো রকম গুড়মুড়ি খেয়ে কাটিয়ে প্রস্তুতি চলছে খিচুড়ি রান্নার। পল্লবী থানাধীন কালশী বালুরমাঠ বস্তির শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে কালশী ফ্লাইওভারের নিচে। বৃহস্পতিবার গভীর রাতে ধীরে ধীরে পানি বাড়তে থাকায় সকালে সড়কের ধারে অবস্থান নিয়ে অনেকটা মানবেতর জীবন পার করছে তারা। সবার ঘরদুয়ার মনে সব তলায় গেছে, অনেক মাল ক্ষয়ক্ষতি হয়েছে। বাচ্চা কাচ্চা মানে লইয়া থাকতে অসুবিধা, আমরা এলাকা এই বেরি বান্ধের মানে আশ্রয় নিচে যে ফ্লাইওভারের নিচে। আমার জামাই প্রতিবন্ধী, গড়ে পানি উঠে সব কিছু ভিজে গেছে। পুতারও জায়গা নাই, রান্দারও জায়গা নাই, কানেরও জায়গা নাই, কাজ সব ভিজে গেছে গে গড়ে খেয়ে। তারা জানায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সাথে যোগাযোগ করেনি, পানি অপসারণে নেয়নি কোনো পদক্ষেপ। আমরা তো আশা করছি যে সরকারের লোক আসবে, কেউ আসে না। এরা যদি না দাঁড়াইতো আমরা না খেয়ে মরে যেতাম বাবা, পোলা পানি নিয়ে। আমাদের এখানে পানির সমস্যা, পানির জায়গাটা ক্লিয়ার করে দিলে পরে আমরা একটু সচ্ছলভাবে থাকতে পারি বাচ্চা পোলা পানি লইয়া। আমরা এভাবে রাস্তায় পড়ে আসছি, সরকার আমাদের জন্য কিছু ব্যবস্থা করুক যাতে আমরা খাইতে পারি, কি আমাদের বাচ্চারা একটু ভালো থাকতে পারে। শিগগিরই নিজেদের ঘরে ফিরে যেতে চায় বস্তিবাসীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে না হলে আর কখনো এদেশে নির্বাচন হবে না বলে শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। শুক্রবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। এদিকে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে জড়ো হন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাধি প্রাঙ্গণ। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তার আত্মার মাগফিরাত কামনায় করা হয় মোনাজাত। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতাদের আলাপে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাপানে দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে বিএনপি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান নেতারা। আমরা এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামো ভিত্তি স্থাপন করব। ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলেও জানান নেতারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন, এনসিপি ও বৈষম্য বিরোধীরা সরকারের ছত্রছায়ায় মব ভায়োলেন্স করছে। তাদের কর্মকাণ্ডের কারণে এই সরকার এরই মধ্যে মানুষের আস্থা হারিয়েছে। নির্বাচনে কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়া হলে তা সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাতে রংপুরে জিএম কাদেরের বাসায় হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান চুন্নু। বিক্ষোভ শেষে শনিবার সারা দেশে প্রতিবাদ সভা ও মিছিলের ডাক দেয় দলটি। আমরা সবাই
মব জাস্টিসের কথা বলে লুটপাট করবে, ভাঙচুর করবে, ঢাকা শহরে মানুষের বাড়িতে গিয়ে লুটপাট করার জন্য চাঁদা দাবি করবে, আর আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিতে পারবে না বা নিবে না, এটা খুবই দুঃখজনক। নতুন বাংলাদেশ গঠনে জাপানের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র ও উন্নয়নের পথে চলছে। এ যাত্রায় জাপানের সহায়তা গুরুত্বপূর্ণ। টোকিও সফরের তৃতীয় দিনে জাপানি ব্যবসায়ীদের সাথে এক সেমিনারে একথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তারা আশাবাদী যে দ্রুতই জাপান বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হবে। জাপানের রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে অগ্রাধিকার দিয়েছে, কোনো প্রকল্প বা ব্যবসাও বন্ধ হয়নি। ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক আধিপত্য বিস্তারে নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। বিকেলে রাজশাহীতে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে হাই কমিশনের এক কর্মসূচিতে একথা বলেন তিনি। এ সময় ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন মনোজ কুমার। দুদেশের সাংস্কৃতিক যোগসূত্র অন্য দেশের চেয়ে বেশি বলে উল্লেখ করেন সহকারী হাই কমিশনার। বলেন, এসব যোগসূত্রের কারণেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে দুই দেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজন করেছে বিএনপি। রাজশাহীতে নগরীর দরগা মাজারের সামনে দোয়া ও খাবার বিতরণের আয়োজন করে জেলা বিএনপি। পরে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মোনাজাত আয়োজন করা হয়। এতে দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সাতক্ষীরায়ও যথাযথ মর্যাদায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এছাড়া নাটোর ও ঠাকুরগাঁয়ে কোরআন খতম, বইমেলা সহ নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এবার আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। নতুন বাজেটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও ফ্রিজের ওপর ভ্যাট বাড়তে পারে। একইভাবে প্লাস্টিক পণ্যে বাড়তি কর আরোপ করা হচ্ছে। এতে এসব পণ্যের দামও বাড়বে। ব্যবসায়ীরা বলছেন, ভ্যাট বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে এই খাতে। বিক্রি কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। দেশে এসির বাজারে 3 ভাগের 2 ভাগই দেশীয় ব্র্যান্ডগুলোর দখলে। বর্তমানে বছরে গড়ে 7 লাখ এসি বিক্রি হয়। ফ্রিজের বাজারেও দেশি প্রতিষ্ঠানগুলোর অবস্থান শক্তিশালী। প্রতি বছর গড়ে 20 থেকে 25 লাখ ফ্রিজ বিক্রি হয়। চাহিদা বাড়লেও আসছে বাজেটে এসব শিল্পে কর বাড়াচ্ছে রাজস্ব বোর্ড। বর্তমানে দেশি ফ্রিজ ও এসির ওপর উৎপাদন পর্যায়ে 7.5 ভাগ ভ্যাট দিতে হয়। নতুন বাজেটে তা 15% করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাট দ্বিগুণ হলে এসব পণ্যের দাম 2 থেকে 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবে ক্রেতারাই। লোকাল ইন্ডাস্ট্রি যত বেশি বুম করবে তত বেশি আসলে দেশের ইকোনমি স্ট্রং হবে এবং সহায়ক শুল্ক নীতি সবসময় আসলে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য কাজ করে গেছে। তো সেক্ষেত্রে আমাদের আসলে একটাই আহ্বান থাকবে, যাতে আমরা এমন কোনো শুল্ক নীতির দিকে না যাই যেখানে আসলে মানুষজন এফোর্ডেবল প্রোডাক্ট থেকে একটু দূরে সরে যাবে। একই চিত্র প্লাস্টিক পণ্যের বাজারেও। দেশে এর বাজার প্রায় 40,000 কোটি টাকা। অভ্যন্তরীণ চাহিদার প্রায় 100% পূরণ করতে পারছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। এ শিল্পেও ভ্যাট বেড়ে 15% করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, এমন সিদ্ধান্তে উৎপাদন ও রপ্তানিতে প্রভাব পড়বে। ভ্যাটের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল অনুযায়ী ভ্যাট দিতে হবে কাস্টমারকে, কিন্তু কাস্টমারকে তো আমি যে প্রোডাক্টের সিস্টেম এটা আছে, সেলস সিস্টেম, সাপ্লাই চেইন যেটা, সেটা থেকে কাস্টমার কাছে আদায় করার কোনো সুযোগ নাই। অতএব এটা আসলে করাটা সমীচীন হয় নাই। নতুন বাজেটে সুপারি, হোগলা পাতা ও মাটির তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতির পরিকল্পনা রয়েছে সরকারের।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী হাউসবোটে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে রাহবার নামে হাউসবোটটিতে আগুন লাগে। স্থানীয়রা জানায়, টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ১০ জন পর্যটককে নিয়ে রাহবার হাউসবোটটি নীলাদ্রিতে আসে রাত্রি যাপনের উদ্দেশ্যে। পরে মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে হাউসবোটে। এ সময় হাউসবোটে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে তাহিরপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বোনকে উত্তক্তের প্রতিবাদ করায় ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় যুবক শরীফ ব্যাপারী উত্তক্ত করে আসছিল বৈশাখীর বোন চৈতি ইসলামকে। সালিশ বৈঠকে মীমাংসা না হওয়ায় পরে পুলিশ ও ইউনোকে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্লা ও তার লোকজন বৈশাখীর ওপর হামলা চালায়। এই ঘটনা জানাজানি হলে রাতে ঢাকা বরিশাল মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উত্তক্তকারী শরীফ ব্যাপারীকে আটক করা হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। সম্পত্তি আত্মসাৎ করতে জীবিত সোলাইমান হোসেন সেলিমকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ দেখিয়ে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। আপন বড় ভাই গোলাম মোস্তফা ছোট ভাইয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সোলাইমান হোসেন সেলিম বেলতলি বাজারে মুদির ব্যবসা করছেন, কিন্তু তার আপন বড় ভাই গোলাম মোস্তফা তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দেখিয়ে একটি হত্যা মামলা করেছেন। ৩০ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। আসামি করা হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। জানা যায়, ২০ বছর আগে বাবা আব্দুল হাকিম মারা গেলে জমি নিয়ে বিরোধ হয় ভাইদের মধ্যে। সম্পত্তির লোভে মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী। মস্ত হইলে একটা গ্রেপ্তারি পরান আসামি, হ্যাঁ বাড়িতে আসে না, এরা আনতে এরা একটা মোবাইলে প্রোগ্রাম করে পরে এই প্ল্যানটা তৈরি করছিল যে মাইরা গুম করে হলাম, এই আমরা দৌড়ে ফেলাম। সরকারের কোনো দল পাবো, ওর সম্পদ আমরা দখল করে নিয়েছিলাম। সেলিমের স্ত্রীর দাবি, হত্যার উদ্দেশ্যে এই নাটক সাজিয়েছেন তার ৩ ভাই। এখন দোষ হইতো না, হ্যাঁ মেয়েরা কব এমনি ওরাই মরছে, ছাত্র আন্দোলন মরছে, এই কথা কইয়া মেরে আসছে না, তো আমি মেয়ে ঘরে মারবো, ওইটা করবো ওইটা করবো। এলাকাবাসী দোকানদাররা সবাই যে একটা লোক জীবিত চোখের সামনে রয়েছে, এর নামে মৃত্যু মামলা। এদিকে নানা মামলা থাকায় ১৫ বছর ধরে ময়মনসিংহে যান না গোলাম মোস্তফা। সেলিমকে নিহত দেখে মামলা করার বিষয়ে নানা কথা বলছেন তার আত্মীয়রা। পুলিশ বলছে, পারিবারিক বিরোধের কারণে জীবিত সেলিমকে মৃত দেখিয়ে তার ভাই মামলা করেছে। এ বিষয়ে যাত্রাবাড়ি পুলিশকে অবহিত করা হয়েছে। এখানকার তদন্ত কর্মকর্তারা আমাদের কাছে জানতে চায় যে এই ভিকটিম সম্পর্কে জানতে চায়, আসলে ভিকটিমের অবস্থানটা। তখন আমরা এলাকায় গিয়ে দেখি যে ভিকটিম আসলে মারা যায়নি, তিনি জীবিতই আছেন। এবং তাকে জিজ্ঞাসায় জানা যায় যে তাদের পূর্ব থেকেই তার ওই ভাইয়ের সাথে জমি শত্রুতা ছিল। চেষ্টা করেও মামলার বিষয়ে জানতে গোলাম মোস্তফার নাগাল পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈরী আবহাওয়ার মধ্যেও মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অন্তত ৭৮ জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানিয়েছে, শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারের জুড়ি উপজেলার রাজকে সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে দেয় বিএসএফ। একই সময়ে কমলগঞ্জের বাগেছড়া ও চাম্পাপাড়া সীমান্ত দিয়ে নারী শিশুসহ আরও ১৪ জনকে পুশিন করা হয়। এদিকে হবিগঞ্জ চুনারুঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশিন করে বিএসএফ। এছাড়া ফেনীর মটুয়া সীমান্তে ১৩ জন ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশিন করা ১৪ জনকে আটক করেছে বিজিবি। ঈদে দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে নেওয়া হয়েছে প্রস্তুতি। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত ১৭ ফেরি ও ২০টি লঞ্চ। এছাড়া ঈদের আগে পরে ৩ দিন পণ্যবাহী ট্রাক পারাপারও বন্ধ থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশ, পাশাপাশি সেনাবাহিনী।
দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট দিয়ে দিনে ১.৫ থেকে ২,০০০ যানবাহন পার হয়। তবে ঈদের সময় চাপ বাড়ে কয়েক গুণ। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে ৩ ঘাটে ১৭ ফেরি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের ৩ দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেটার ফেরি সহ মোট ১৭টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের ঘাটগুলির মাধ্যমে পারাপারের জন্য ঈদের আগের কর্মমুখী মানুষ এবং ঈদ পরিবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন সকলকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। যাত্রীরা বলছেন, পদ্মা সেতু চালুর পর এই রুটে যানবাহন চলাচল কমেছে। ঈদের ছিনতাই, চাঁদাবাজের দৌরাত্ম্য বাড়ে। ঈদের যে ভোগান্তি সেটা ১ তারিখের পর থেকে কিছুটা বোঝা যাবে, তবে অতটা হবে না। এটা অজ্ঞানপাটি খবর পর তাদের ঈদ থাকবে না, ঈদটা মলিন হয়ে যাবে। নিরাপত্তা চাই যাতে চোর বা বাটপার এগুলোর হাত থেকে আমরা রক্ষা পাই। যাত্রী নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালত। যারা আছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রত্যেকের সাথে আমরা সমন্বয় করে যাতে নির্বিঘ্নে যাত্রী চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির সম্মুখীন না হয় সে বিষয়ে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট টিম প্রতিদিনই মিনিমাম 2টি বা তারও বেশি মোবাইল কোর্ট টিম সেখানে কাজ করবে। হয়রানি ও চাঁদাবাজি ঠেকাতে ঘাট এলাকা ছাড়াও সড়কে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধুমাস জ্যৈষ্ঠে বাজারে নানা জাতের আম, ফলন ও গুণগত মান বাড়াতে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ আম বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এবছর ৩৮টিরও বেশি দেশে আম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে মান ও আকার ভেদে এসব আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৫০ টাকায়। গ্রীষ্মকাল মানেই নানা স্বাদের পাহাড়ি ফলের উৎসব। এগুলোর মধ্যে অন্যতম ফল আম। এবছর আমের উৎপাদন ও মান বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উন্নত কৃষিচর্চা অনুসরণে নিরাপদ আম বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান। আমরা মোট ৩৮টি দেশে সারা পৃথিবীর। তিনি জানান, এবছর ৩৮টিরও বেশি দেশে আম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। চায়নাতে প্রথমবারের মতো আমাদের আম রপ্তানির প্রথম চালানটা গিয়েছে, সেখানে কিন্তু একটা অমিত সম্ভাবনা রয়েছে। অন্যান্য দেশে যেখানে আমের চাহিদা রয়েছে সেখানে আমাদের এই বাংলাদেশের এই সুস্বাদু আম কীভাবে আমরা পৌঁছাতে পারি সেই দেশের নীতি এবং তাদের যে বিধিবিধান রয়েছে সেগুলোকে যথাযথ অনুসরণ করে সেগুলোর জন্য আমরা কাজ করছি। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর নিয়ন্ত্রিত কৃষকের বাজারে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দাম বেশি হলেও ভালো মানের আম কিনতে পেরে খুশি ক্রেতারা। এই আমগুলো হচ্ছে গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেনটেন করে করা উৎপাদিত আম। অন্য বাজারের তুলনায় দাম খুবই স্বাভাবিক আছে। রাজধানীর কারওয়ান বাজারে এসেছে সাতক্ষীরার হিমসাগর আম। তবে বৈরী আবহাওয়া ও ঈদের কারণে বেচা বিক্রি কমের শঙ্কা আড়তদার ও বিক্রেতাদের। যেহেতু মাত্র উঠেছে কাজের দাম একটু উপরের দিকে। এটা কোনো নির্দিষ্ট রেট নাই, আমের উপর ডিপেন্ড করে, আমের কোয়ালিটির উপর দাম নির্ভর করে। রাজধানীতে ছোট বড় বাজারের পাশাপাশি সড়ক, অলিগলি, ফুটপাতে ভ্যানে করে আম বিক্রি জমে উঠেছে। মান ও আকার ভেদে এসব আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৫০ টাকায়। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহা ঘিরে ব্যস্ত কামারপল্লীগুলো। চাপাতি, ছুরি, বটিসহ বিভিন্ন সরঞ্জাম বানাতে দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। বেচা বিক্রিও হচ্ছে বেশ ভালো। কয়লাসহ সরঞ্জামের দাম কিছুটা বেড়েছে বলছেন বিক্রেতারা। বরিশালের হাতখোলার কামারপাড়া হাতুড়ি পেটার শব্দে মুখরিত থাকছে সকাল থেকে রাত পর্যন্ত। ঈদ ঘিরে কারিগরদের এই ব্যস্ততা, বেচা বিক্রিও জমে উঠেছে। তবে কয়লাসহ সরঞ্জামের দাম বাড়ায় আয় কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। নতুন মাল বেশিরভাগ নেয় চাকু, চাপট, মানে ছুরি, পাসমা এগুলো। আগে তো 50 টাকা 60 টাকা, এখন ওই একটা দাও 3টে চাপাটি এটার জন্য 500 টাকা, অতিরিক্ত ডাবল। একই চিত্র ফরিদপুরের প্রতিটি কামারের দোকানে। ঈদের জন্য ছুরি, বটি, চাপাতি তৈরি হচ্ছে বেশি। ছুরি, চাকু 150 থেকে 600 আর চাপাতি 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। নতুন নেয়ার পাশাপাশি অনেকে আসছেন পুরনোগুলো মেরামতে। আগে যেরকম ঘরে ঘরে খড়ি পোড়াইতো, কয়লা হইতো, এখন তো কয়লা হয় না, ঘরে ঘরে গ্যাস। আমার ঘরেও গ্যাস, যার জন্য আমরা কয়লাটা পাইতেছি না। পুরাতনে বেশি আছে আর নতুনও কিছু বিক্রি করি।
তার ভিতরে এবার পুরাতন কাজগুলো একটু কম। নাটোরের কামারপাড়ায় নতুন সরঞ্জামের বিক্রি কম। বিক্রেতারা বলছেন পুরনো ছুরি চাপাতি মেরামত করতে বেশি আসছে মানুষ। গরু জবাই করা চাকু 500 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত আছে, চামড়া সিলার চাকু 50 টাকা থেকে 120 টাকা পর্যন্ত আছে। মাদারীপুর ও সাভারেও ব্যস্ত সময় পার করছেন কারিগররা, তবে লাভ কমে যাওয়ায় আগের চেয়ে কমেছে কারিগরের সংখ্যা। গেছেবার যে দাম দিচ্ছে সেই দামই, কিন্তু আমাদের কয়লার দামটা বর্তমান বেশি, লাকড়ির দাম বেশি। আয় বেশি না থাকলেও পৈতৃক পেশাকে ভালোবেসে ধরে রেখেছেন নেত্রকোনার অনেক কারিগর। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর কষাকষিতে জমজমাট দেশের কোরবানির পশুর হাট। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনছেন ক্রেতারা, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও অসুস্থ গবাদি পশুর চিকিৎসায় হাটে রয়েছে মেডিকেল টিম। কোরবানির ঈদের বাকি বেশ কয়েকদিন। পশুর হাটে শুরু হয়েছে ক্রেতা বিক্রেতার তোড়জোড়। ফরিদপুরের 9 উপজেলার 40টি স্থানে বসেছে পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দ পশু কিনছেন অনেকে। ক্রেতাদের সমাগম কম থাকলেও সামনে বেচাকেনা ভালো হওয়ার আশা বিক্রেতাদের। দাম মোটামুটি ভালোই যাইতেছে, একবারে খারাপ না, মধ্যমতো আছে বাজার, একবারে কমও না বেশিও না। বিভিন্ন জায়গা থেকে পরিবহন যোগে যে পশুগুলো আসতেছে সাময়িকভাবে অনেক সময় অসুস্থ হয়ে যায়। তো যদি অসুস্থ হয়ে যায় প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমরা সর্বদা নিয়োজিত। জমে উঠেছে জয়পুরহাটের 5 উপজেলার 17টি পশুর হাট। গতবারের চেয়ে গরু প্রতি 5 থেকে 10,000 টাকা কম বলছেন বিক্রেতারা। আজকে জয়পুরহাট আইছি, 18 পিস গরু কিনছি। কাহারোল থেকে গরু প্রতি 5-7,000 10,000 কম আছে এখন। তাহলে এখন তো দাম যে কম করছে, তাতে আমার 2 গরু 2 লক্ষ টাকা খরচই নাই। একই চিত্র রংপুরের পশুর হাটে। অনেক খামারি নিজেদের গবাদি পশু বিক্রির জন্য বাজারে তোলা শুরু করেছেন। আর সীমান্ত দিয়ে গরু চলাচলন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রতিটা হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ডাক্তার সহ থাকবেন। তারা ক্রেতা এবং বিক্রেতার অনুরোধে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষার থেকে অন্যান্য সেবাগুলো তারা নিশ্চিত করবে। আর এবছর সীমান্ত দিয়ে কোনো গরু আসবে না, এটা একেবারে নিশ্চিত। আমাদের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে। নোয়াখালীর হাতিয়ার হরণী বাজারে সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে গরু ছাগলের হাট। প্রতি হাটে বিক্রি হয় 20 কোটি টাকার পশু। 22টা গরু আনছি, বিক্রি হওয়ার জন্য 60টা বেচছি আলহামদুলিল্লাহ। আমাদের বাজার ইনশাল্লাহ মাল আছে, ওই জন্য সুবিধা আছে। এবং আমরা আইছি নোয়াখালীতে সমৃদ্ধ থেকে আসি, গরুর লাই এবং ছাগলের লাই এটা লাই একটু ভালো জন্য আসা। ঝিনাইদহের 6টি উপজেলার 22টি গরুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতারা আসছেন হাটে, করছেন দরদামও। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, পশু তো আসতে শুরু করেছে হাটে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমদানি কেমন দেখছেন, বিক্রি কেমন হচ্ছে? দেখুন, বেচা বিক্রি আসলে এখনো শুরু হয়নি। আর আমদানির কথা যদি বলেন, আমদানিও এখন পর্যন্ত কিন্তু আসলে আশানুরূপ নয়। তার কারণ হচ্ছে যে রাজধানীতে আসলে কোরবানির পশুর হাট বসে থাকে 5 দিন। আর রাজধানীর মানুষের যেহেতু আসলে কোরবানির পশু রাখার জায়গা নেই, সেক্ষেত্রে তারা কিন্তু আসলে কোরবানির আগের দিন 1 দিন বা 2 দিন আগে কোরবানির পশু কিনে থাকেন। তো আমরা এই মুহূর্তে আছি তেজগাঁয়ের যে একটি হাটে। এই হাটটিতে আমরা যেটা আসলে লক্ষ্য করতে পারছি যে ঢাকার বাইরে থেকে কিছু কিছু কোরবানির পশু এরই মধ্যে আসলে আসতে শুরু করেছে। এবং এই পশুগুলো মূলত ঢাকার বাইরে যাদের রাখার জায়গা নাই, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা, আপনি জানেন যে ছোট ছোট হাটগুলো থেকে কোরবানির পশু কিনে থাকেন ঢাকার বাইরে। সেই হাটগুলো থেকে যারা ব্যাপারীরা পশু কিনেছেন তারা মূলত আগে ভাগেই চলে এসেছেন। এবং এছাড়া আপনি জানেন যে গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণেও কিছু মানুষ তারা আগে ভাগে আসলে কোরবানির পশু নিয়ে এসেছেন। এবং হাটে প্রথম দিকে আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে হাটের খুব বেশ ভালো জায়গাগুলো পাওয়া যায়, যে জায়গাগুলোতে ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু দেখতে পারেন। এ কারণে অনেকেই আগে ভাগে কোরবানির পশুর হাটে চলে এসেছে। তবে বেচা বিক্রি তো এখনো শুরু হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই প্রত্যেকটি হাটে লাগবে। ওয়াচ টাওয়ারগুলো প্রস্তুত হচ্ছে, জাল টাকা শনাক্ত করার বুথ এখানে থাকবে, এটিএম বুথের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং রাজধানীতে এবছর আপনি জানেন যে
মেরাদিয়া এবং আফতাবনগরে দুটি হাট বসতো, সেই দুটি হাট এবছর বসছে না। সেক্ষেত্রে তেজগাঁয়ের এই হাটটি বেশ খানিকটা আসলে গুরুত্ব বহন করে, তার কারণ এই আশপাশের যে এলাকার যারা কোরবানি দিয়ে থাকেন তাদের অনেক বেশি ক্রেতা আসলে এখানে সমাগম হবে। সেই বিষয়টিকে মাথায় রেখে এরই মধ্যে হাট কর্তৃপক্ষ নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন। তেমনি নিরাপত্তার যে বিষয়টি সেটিও আসলে এখানে জোরদার করা হবে বলে আমরা জানতে পেরেছি, এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এই হাট কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে তারা সব ধরনের ব্যবস্থা এখানে আসলে দিবে। তবে আমরা এখন পর্যন্ত রাজধানীর হাটগুলোতে যে ধরনের কোরবানির পশু আসতে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ছোট থেকে মাঝারি গরুর সংখ্যাই বেশি। আমি যে রোটিতে এই মুহূর্তে আছে সেখানে ছোট থেকে মাঝারি যে গরুগুলো সেই গরুগুলোই দেখতে পাচ্ছি। এবং এছাড়া রাজধানীর আমরা যদি বলি যে আরও বেশ কয়েকটি হাট আছে, এখন পর্যন্ত আসলে প্রত্যেকটি হাট নিশ্চিত হয়নি বলা যায়। তার কারণ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে হাটগুলো আছে তার মধ্যে এখন পর্যন্ত 6টি স্থায়ী সহ 6টি হাট নিশ্চিত হয়েছে। বাকি হাটগুলোর দরপত্র এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোটামুটি প্রায় 11টি হাট নিশ্চিত হয়ে গেছে এবং সেই হাটগুলোর প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়ে গেছে। কোনো কোনো হাটে কোরবানির পশু আগেভাগে আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন যে আগেভাগে আসলে তাদের যে যানজটের যে ভোগান্তি, মহাসড়কে যে ভোগান্তি, সেই ভোগান্তি কমে যায়, সে কারণে তারা একটু আগেভাগেই এখানে চলে এসেছেন বলে কিন্তু আসলে আমরা জানতে পারছি। আমরা বিক্রেতাদের সঙ্গে যখন কথা বলছিলাম, বিক্রেতারা যেটি বলছেন যে কিছু কিছু ক্রেতা আসছেন, তারা মূলত এই মুহূর্তে বাজার যাচাই করছেন, দরদাম যাচাই করছেন, তবে বেচা বিক্রিটি এখনো শুরু হয়নি। গতকাল বিকেলবেলা আমরা এই হাটটিতে দেখেছি যে অনেক ক্রেতার সমাগম ছিল। ক্রেতাদের সঙ্গে যখন আমরা কথা বলছি, ক্রেতারাও বলছেন যে বিক্রেতারা এখন পর্যন্ত আসলে কোরবানির পশু বিক্রি করার মনোভাবটি তাদের এখনো নেই। তারাও দাম দেখছেন এবং শেষ সময়ের জন্য তারাও অপেক্ষা করছেন যে কখন বা কতক্ষণে তারা তাদের যে কাঙ্ক্ষিত দাম, সেই কাঙ্ক্ষিত দামটি আসলে পায়। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে এবছর ধারণা করা হচ্ছে এবং হাট কর্তৃপক্ষ যারা আছে তারা ধারণা করছে অনেক বেশি জমজমাট হবে কোরবানির পশুর হাটগুলো। তো আমার কাছে তেজগাঁ থেকে এটি ছিল এখনকার সবশেষ। তেজগাঁও পশুর হাট থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। ডিম সংগ্রহে নদীতে নামে 300 নৌকা। প্রাথমিক হিসাবে এবার সংগৃহীত ডিমের পরিমাণ প্রায় 14,000 কেজি। এদিকে গবেষকেরা মনে করছেন আগামী পূর্ণিমায়ও বৃষ্টি হলে আবার ডিম ছাড়তে পারে মা মাছ। 3 দিন 2 রাত ধরে নদীতেই ছিলেন জেলেরা। অপেক্ষা ছিল কখন রূপালীর ডিম উঠবে জালে। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে জোয়ারের পানিতে ডিম ছাড়ে মা মাছ। শুরু হয় ডিম সংগ্রহকারীদের তৎপরতা। গত বছর প্রত্যাশার চেয়ে অনেক কম ডিম পেয়ে হতাশ হন জেলেরা। তবে এবার ভিন্ন চিত্র দেখার আশা তাদের। সেজন্য নদীতে নেমেছে 300-রও বেশি নৌকা। গত বছরের তুলনায় এবছর ভালো ডিম পাওয়া গেছে। 4 দিন পরে বোঝা যাবে আসলে মূলত কতটুক ডিম হয়েছে, অর্থাৎ ডিম থেকে যেটা ফুটে রেণু হয়েছে সেটা 4 দিন পরে বোঝা যাবে। গবেষকরা বলছেন এবার নদীর পরিবেশ অনুকূলে। সম্মিলিত প্রচেষ্টায় সমন্বিত নদী ব্যবস্থাপনাও ভালো হয়েছে। বহুল প্রতীক্ষিত হালদা নদীতে মা মাছ ডিম দিয়েছে। গত রাত 2টা থেকে আসলে মা মাছ ডিম ছাড়া শুরু করেছে। অল্প পরিমাণে প্রথমে শুরু করেছিল, আস্তে আস্তে ধীরে ধীরে এই ডিমের পরিমাণ বাড়তে থাকে। এখনো পর্যন্ত ডিম সংগ্রহকারীরা খুব উৎসব সহকারে, আনন্দ সহকারে তারা ডিম সংগ্রহ করছে। আগামী পূর্ণিমায় ভারী বৃষ্টি হলে আরেকবার ডিম পাওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ধন্যবাদ সবাইকে।